উদ্ভাবকের দেশে, প্রথা ভেঙে মানুষের পাশে। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আজকে এই পর্যায়ে আমরা শেষ আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এতদিন যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখেছেন তারা দেখেছেন যে সরকারি কর্মকর্তারা তাদের যে উদ্ভাবনী নিয়ে হাজির হয়েছিলেন এবং তারা সকলেই চেয়েছেন, সকলেরই স্বপ্ন যে তাদের এই উদ্ভাবনটি যেন ছড়িয়ে যায়। আজকে আমরা এই পর্যায়ে বরিশালে আছি, বরিশালে কীর্তনখোলা নদীর উপরে আছি এবং যে স্বপ্ন সব উদ্ভাবকরা দেখেন যে তার উদ্ভাবনটি যেন ছড়িয়ে যায়, বরিশালে অন্য রকমের একটি ম্যাজিক হয়েছে। একজন উদ্ভাবক উদ্ভাবন করেছেন, আবার খুব অভিনবভাবে ব্যাপারটি ছড়িয়েও গেছে। কিভাবে ছড়িয়ে গেছে দেখব একটু পর্দায়। প্রাচ্যের ভ্যানিস বরিশাল, কারণ ইতালির ভ্যানিস নগরীর মতোই বরিশালের বুক চিরে বয়ে গেছে একটি খাল। এর এক প্রান্তে কীর্তনখোলা নদী, অন্য প্রান্তে সুগন্ধা ও কালিজিরা নদী। খালটির নাম জেল খাল। আমার 16 বছর সময় এইখানে বিয়ে হয়েছে, তখন এই দেখছি খাল, এই জায়গায় পরিষ্কার জল আসে যায়। তারপরে আমরা এই জায়গায় এই জায়গায় বসে সবকিছু থালা বাটি ধুইতাম। আমার ছোটবেলায় দেখছি ওই এরকম এরকম ডুব 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 করে বাজাইতো, আর বড় বড় গয়না এখান থেকে এদিক যেত। জোয়ার ভাটার পানি আসতো, এই এলাকার সবাই গোসল করতো, আমিও গোসল করতাম এই পুকুরে। এখানে এসে খালে আমরা সাঁতার কাটছি। 8ই আগস্ট 1971 স্বাধীনতা যুদ্ধ চলছিল। এই ঘাটলা থেকেই আমি এক বাক্স গুলি নিয়ে একটি ছোট লঞ্চ, এই লঞ্চে আমি বানরিপাড়া গিয়েছিলাম। এখান থেকে পেডি করে এরকম আপনারা দেখতে পাচ্ছেন গাঁটি আছে, গাঁটিতে আমরা নৌকায় দিতে পারতাম। তাই খালটা মরে যাওয়ার পরে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা মারাত্মকভাবে একেবারে আমরা মরে যাচ্ছি এখন। বরিশালের এমন হাজারো মানুষের আনন্দ বেদনার স্মৃতি জড়িয়ে আছে এই খালের সাথে। একসময় শহরের ভেতরে বাইরে যোগাযোগ ও ব্যবসা বাণিজ্যের প্রধান মাধ্যম ছিল জেলখাল। গত ৩৫ বছরের দখল আর দূষণে খালটি মৃতপ্রায় হয়ে গিয়েছিল। নাগরিকদের পক্ষ থেকে খালটি উদ্ধারে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম ও উদ্যোগ নেওয়া হলেও তা সফল হচ্ছিল না। তবে দীর্ঘদিনের এই দাবি পূরণে এগিয়ে আসেন জেলা প্রশাসক। এটি সম্ভব হয়েছে সচেতন বরিশালবাসীর সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে, এবং আমরা এই আয়োজনটি করতে পেরেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে একটি জনমত সৃজনে। বরিশাল প্রবলেম অ্যান্ড প্রসপেক্ট নামে একটা ফেসবুক গ্রুপ খুললাম। ফেসবুকেরই যারা সিটিজেন জার্নালিস্ট হিসেবে সচেতন ব্যক্তি হিসেবে কাজ করেন তাদের একজন একটি পোস্ট দিল, তার নাম হলো রুমকি। ধান নদী খাল এই তিনে বরিশাল, কিন্তু সেই ঐতিহ্যবাহী খালগুলো বিলীন হয়ে যাচ্ছে, এরকম একটি শিরোনামে আমি মূলত পোস্টটি লিখেছিলাম। তো আমার মনে হচ্ছিল যে যদি আমি এই গ্রুপে এই পোস্টটি দেই এবং যদি আমাদের ডিসি স্যার এটিকে আমলে এনে কিছু একটি করেন, আমাদের এই খালগুলোকে আবার ফিরিয়ে দেওয়ার যদি কোনো ব্যবস্থা করে দেন। তো আমরা তখন এই পোস্টটাকে পিক করলাম, করে আমরা স্টাডি করলাম, এবং স্টাডি করে যেটি দেখলাম যে এই খালটি হলো সম্পূর্ণ পাবলিক ইজমেন্ট, অর্থাৎ সর্বসাধারণের ব্যবহার্য সম্পত্তি। তখন এটির ম্যাপ এবং সংশ্লিষ্ট তথ্য দিয়ে আমরা একটি পোস্ট দিলাম যে জনগণ যদি চায় সবাই মিলে আমরা এটিকে উদ্ধার করতে পারি। এবং এই দুটি পোস্ট পরপরে মানে শক্ত একটা ভিত দাঁড়িয়েছে আমার মনে হয়েছে। মানুষের যে পরিমাণ রেসপন্স, লাইক কমেন্টের মাধ্যমে যে পরিমাণ সাড়া দিচ্ছিল, তো এর পরপরই হলো জেলা প্রশাসনকে জানাই যে হ্যাঁ, রুমকির যে পোস্টটি আমরা এটির সাথে আছি, বা আপনারা যে উদ্যোগ নিয়েছেন এটি অবশ্যই সম্পূর্ণ করা উচিত। সাধারণ মানুষের অভাবনীয় সাড়া পাবার পর জেলখাল উদ্ধার করাকে নিজেদের প্রশাসনিক কর্মকাণ্ডের আওতায় এনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরিচ্ছন্নতার আহ্বান জানায় জেলা প্রশাসন। অনেকে গণস্বাক্ষর সংগ্রহ করলো, কেউ মানববন্ধন করলো,
কেউ বিভিন্ন গান রচনা করলো এবং সর্বমুখী একটি গণ জাগরণের মতো সৃষ্টি হলো। তখন এই অভিযানটির নাম দিলাম জনগণের জেলখাল আমাদের পরিচ্ছন্নতা অভিযান। প্রায় 40,000 মানুষ 3 সেপ্টেম্বর 2016 তারিখে আমরা ব্যাপকভাবে অংশগ্রহণ করে এই খালটিকে পরিচ্ছন্ন করেছি। 3 সেপ্টেম্বরের আগ পর্যন্ত আমরা আসলে একটা মানে দোদুল্যমান অবস্থাতেই ছিলাম। কিছু জিনিস বোঝা যাচ্ছিল, যেটি হচ্ছে স্কুল কলেজগুলো সম্পৃক্ত হয়েছে, সায়েন্স লীগ সংগঠনগুলো সম্পৃক্ত হয়েছে, মিডিয়া হাউসগুলো সম্পৃক্ত হয়েছে, সামাজিক সংগঠনগুলো সম্পৃক্ত হয়েছে, ইন্ডিভিজুয়াল ফেসবুকের মাধ্যমে নিবন্ধন করে হয়েছে। আমরা বুঝতে পারছিলাম কিছু একটা হবে, কিন্তু সেটি যে আসলে এরকম একটা ঢল, মানুষের যে একটা ঢল নামবে, সেটি আসলে কনফার্ম ছিলাম না। জেলখাল উদ্ধারের মূল প্রেরণা হিসেবে কাজ করেছে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশকে সুন্দরভাবে সাজানোর আকাঙ্ক্ষা, বলছিলেন জেলা প্রশাসক। তারা কিন্তু জীবন বাজি রেখে এই দেশটাকে স্বাধীন করেছিলেন। তো আমাদের প্রজন্ম এখন আমরা যারা কাজ করব এই দেশটাকে সুন্দর, প্রতিষ্ঠিত, মর্যাদাশীল করার জন্য প্রত্যেকে যার যার অবস্থান থেকে শ্রেয়তর কিছু করতে হবে। এই একটি প্রেরণা আমাকে সবসময় অনুপ্রাণিত করে। অবৈধ দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযানের পর এখন এলাকাবাসী চান আবারও আগের অবস্থায় ফিরে আনা হোক জেলখালকে। জাস্ট এটার ভিতরে জোয়ার ভাটার পানি থাকবে, স্পিড বোট চলবে, আমরা নৌকায় চড়বো। খালের পাশ থেকে যদি একটা হাঁটার স্পেস করে আরো সৌন্দর্যতা বৃদ্ধি পাবে। খালটার একটু সংস্কার করে যাতে জোয়ার ভাটা চলাফেরা করতে পারে। জনগণের এইসব আকাঙ্ক্ষা ধারণ করে জেলা প্রশাসক এখন স্বপ্ন দেখছেন বরিশালের ঐতিহ্য ফিরিয়ে এনে সত্যিকারের প্রাচ্যের ভ্যানিসে পরিণত করার। 25 কোটি টাকার একটা প্রকল্প পাঠিয়েছিলাম স্থানীয় সরকার বিভাগে বরিশাল সিটি কর্পোরেশনের মাধ্যমে, এবং তারা এই প্রকল্পটি দেখে মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা পেয়ে তারা এই শহরের যে আরো 23টি খাল সমন্বিত আকারে একটি মেগা প্রকল্প পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন। সেটির কাজ শুরু হয়েছে। সেই প্রকল্পটি বাস্তবায়িত হলে এই খালগুলি দিয়ে আপনার জলযান চলতে পারবে। এবং আমরা পৃথিবীর অনেক দেশে দেখেছি যে খাল নির্ভর যে সমস্ত জায়গা আছে প্রচুর পর্যটক ওখানে যান। আমরা মনে করি যে বরিশালে যদি এই খালগুলি পরিষ্কার করে আমরা সুন্দর নৌ চলাচল চালু করতে পারি, তাহলে এখানে হাজার হাজার পর্যটক এসে বরিশাল ভ্রমণ করবেন। অভিনন্দন ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান। ধাননদী খাল, এই তিনে বরিশালের সম্মানিত জেলা প্রশাসক ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান। গোটা বাংলাদেশের এখন জানতে ইচ্ছে করছে, আপনার কেমন লাগছে? প্রথমত আমি আনন্দিত, অভিভূত, এবং যারা এই আয়োজনকে বাস্তব সম্ভব করে তুলেছে তাদের প্রতি কৃতজ্ঞ। আমি বলছিলাম যে একটা ম্যাজিক কাজ করেছে। এই ম্যাজিকটা তো আমরা আপনাকে নিয়ে যে ডকুমেন্টারিটা হয়েছে সেটাতে দেখলাম। তার বাইরে আর কি ছিল, আর কি কিছু আমরা বাকি রেখেছিলাম? এখানে নেপথ্যে কিছু ভাবনা কাজ করেছে। যেমন আমাদের বরিশাল প্রবলেম এন্ড প্রসপেক্ট ফেসবুক গ্রুপে যখন আমরা পোস্ট দিয়েছি, মানুষের মধ্যে এই বিশ্বাসটা সৃষ্টি করেছি যে পাবলিক ইজমেন্ট বা সর্বসাধারণের ব্যবহার্য সম্পত্তি জনগণের, সেজন্য এই দেশের 16 কোটি মানুষের এইটার উপর নিয়ন্ত্রণের অধিকার আছে এবং এটি মানুষ গ্রহণ করেছে। আপনার কাছ থেকে অনেক কিছু শুনবো, শিখবো। তার আগে একটু দর্শক আপনাদের সকলকে পরিচয় করিয়ে দিচ্ছি আজকের এই বিশেষ পর্ব। আমি পরিচয় করে দিচ্ছি মোহাম্মদ আবুল কালাম আজাদ, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, প্রধানমন্ত্রীর কার্যালয়। আমরা এই পাশে যাকে দেখতে পাচ্ছি মোহাম্মদ মাহবুব হোসেন, জেলা প্রশাসক, টাঙ্গাইল। আর এসব প্রসারণের জন্য কিছু কারো কিছু ভূমিকা লাগে, বিশেষ ভূমিকা লাগে। সেই বিশেষ ভূমিকায় যিনি আছেন তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে A2I প্রকল্প, সেই A2I প্রকল্পের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহবুব। স্বাগত জানাচ্ছি সকলকে। আর যারা সকলে আছেন, আমরা কারো চেহারা ইতিমধ্যে মুখস্থ হয়ে গেছে। তারা সিটিজেন জার্নালিস্ট, আর সিটিজেন জার্নালিস্টের প্রায় সবাইকে আজকের এই আয়োজনে, এই লঞ্চে আমরা স্বাগত জানাচ্ছি। তাদেরকে একটু অভিনন্দন জানাবার জন্যে যদি টাঙ্গাইলের অভিজ্ঞতাটি শুনিয়ে আপনি কিভাবে জানলেন এটার কথা? টাঙ্গাইলে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করার ফলে জেলা প্রশাসক ফেসবুক পেজ রয়েছে এবং সেই ফেসবুক পেজের সাথে আমরা জেলা প্রশাসক বরিশালের সাথে কানেক্টেড ছিলাম
বরিশাল যে কাজটি করেছে এটি আমরা ওই ফেসবুকের মাধ্যমে জেনে ওখান থেকে একটা ধারণা পেয়েছি। অসাধারণ। আপনি নিশ্চয়ই এরকম একটা কিছু খুঁজছিলেন, আপনার টাঙ্গাইলেও যে সমস্যা আছে, আপনার টাঙ্গাইলের সমস্যাটি এবং সেটার যে সমাধান আপনারা করেছেন, এটার আদলে আমরা সেটা শুনবো। আমরা মোহাম্মদ আবুল কালাম আজাদ আপনার কাছে একটু শুনতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা যেটা ডিজিটাল বাংলাদেশ, সেখানে কথা ছিল যে জনগণের কাছে, জনগণের দোরগোড়ায় সেবা নিয়ে যাওয়া। আর এর বাড়তি পাওনা হচ্ছে এখন এটা যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে জনগণকে উদ্বুদ্ধ করা, উদ্বেলিত করা, সৃজনশীল কাজে নিয়ে আসা। এখন এটাকে সাস্টেনেবল, এটাকে টেকসই করা। টেকসই তো জনগণের মধ্যে চলে গেছে, আপনি এই যে জার্নালিস্টরা বসে আছে তাদের মাঝে চলে গেছে এটা, তার মানে এটা টেকসই হয়ে গেছে। আমরা এই গত যতগুলো পর্ব আমরা করেছি উদ্ভাবকের দেশে, সবারই এক ধরনের দুশ্চিন্তা যে একটা উদ্ভাবন হলো কিন্তু এটা টেকসই হবে তো, এটা ছড়িয়ে যাবে তো। টেকসইয়েরও একটা নতুন উদ্ভাবন নয় কি এটা? যখন আমরা সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পেরেছি এটার মধ্যে, এটার সাথে শুধু সরকারি কর্মচারী নয়, এখানে যে দেশপ্রেম, এখানে যে কর্মচাঞ্চল্য, এখানে যে নতুন জিনিস পাওয়া, মানে সৃষ্টির আনন্দ, সবকিছু মিলিয়ে একটা আমি বলবো যে নতুন বাংলাদেশ এটা। বাহ, অসাধারণ অসাধারণ। আমি একেবারে ছোট্ট করে মানিক মাহবুব আপনার কাছে শুনতে চাই যে যে একটু উস্কানিদাতা হিসেবে সবাই আপনাকে চেনে, এখানে যে কোনো উদ্ভাবনের পেছনেই আপনি একটু কিভাবে জানি একটু মোটিভেট করেন। সাধারণ মানুষ সরকারের সহায়তা চায়, সরকারের মাধ্যমে সমাধান চায়, তারা কিন্তু একটা লাক্সই একটা যৌক্তিক প্ল্যাটফর্ম খুঁজছিল। ফেসবুকটা কিন্তু সেই প্ল্যাটফর্ম। আমরা দেখলাম যে এর সাথে যে এই একটা সংযোগ করে দেওয়া, এই দুই দলকে এই এক জায়গায় আনার জন্য উৎসাহটাই এক ধরনের উস্কানি ছিল। মানে আমরা অনেক সময় সরকারি ভাষা অনেক সময় বলি যে মনিটরিং, এটা একটা মনিটরিং এবং এটাকে আরেকটু জাগিয়ে দেওয়া, জাগিয়ে রাখার উৎসাহ দেওয়া, হয়তো মনিটরিং হয়তো বলা যাবে না, উৎসাহ দেওয়া। কারণ সরকার কিন্তু সাধারণ নাগরিককে সেবা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, কিন্তু নাগরিকেরও কিন্তু একটা অংশ হয়তো তারা যারা অগ্রসর তারা সেবাটা পায়, কিন্তু অনগ্রসর অনেক নাগরিক আছে যারা হয়তো চট করে পায় না। এই মাধ্যমটা তাদেরকে কাছে এনেছে এবং সেখানেই উৎসাহটাই উস্কানি হিসাবে কাজ করেছে। জি, মানে এই এক উদ্ভাবনের পেছনে কিন্তু গায়ে গায়ে অনেকগুলো চেইন উদ্ভাবন। এই কারণে আজকে বরিশালে আমাদের বিশেষ পর্ব। আমরা বলি যে শেষ ভালো যার সব ভালো তার। আমরা সবগুলোর ভালোর সার্টিফিকেট আসলে বরিশালের এই ঘটনা থেকে নিতে চাই এবং এটার জন্য স্যার যে ওনার উদ্বোধনী বক্তব্যে যেটুকু বলেছেন, এটা অন্য বাংলাদেশ, এবং এই অন্য বাংলাদেশ বোধহয় আমার সামনে বসে আছে। অন্য বাংলাদেশ বোধহয় বরিশাল, কীর্তনখোলা নদীর হাওয়ায় যারা বসে আছেন, এই অন্য বাংলাদেশের কাছ থেকে আমরা একটু শুনবো তারা যেভাবে আমাদেরকে উজ্জীবিত করছে এই উদ্ভাবন দিয়ে। প্রথমে একটু রুমকির কথা শুনেছি আমরা, একটা ফেসবুক পোস্ট, একটু হতাশা ছিল যে আমাদের ধান নদী খাল, এই তিনে বরিশাল, আমাদের খালটা থাকবে কিনা। তখন কি মনে হয়েছিল যে এই জায়গায় আসবো? যখন পোস্টটি দিয়েছিলাম তখন কখনোই ভাবতে পারিনি যে এরকম এত বড় কাজ হয়ে যাবে এবং এটি সারা দেশে ছড়িয়ে পড়বে। এখন দেখছি যে এটি পুরো সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, বিভিন্ন জেলায় ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে যে এরকমভাবে যত দখলমুক্ত খাল নদী আছে সেগুলোকে পুনরুদ্ধার করা হবে। বরিশালের ঐতিহ্য খাল, সেই খাল রক্ষার জন্য অনেক আগে থেকেই ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছিল, কিন্তু এত বড়ভাবে আয়োজন করা হয়নি। মাননীয় জেলা প্রশাসক স্যার একটি কথা বলেছিলেন যে একটি পোস্ট বাকি, তাই ইতিহাস, আসলে ইতিহাস। কিন্তু আমাদের তরুণরা তো আর ইতিহাস নয়, তারা বর্তমান, তারাই বাংলাদেশ। এই বাংলাদেশের আর একজন আমার সামনে দীপু বসে আছেন, মানে সিটিজেন জার্নালিস্টদের গ্রুপ বলছি, যে সবাই সাংবাদিক এবং দায়িত্বশীল সাংবাদিক, এবং যার যার জায়গা থেকে যে কোনো উদ্ভাবনী, অন্যায়, যে কোনো কিছুই আপনারা তুলে ধরছেন নিজেদের কাজের পাশাপাশি। বরিশালের এই গ্রুপটা সম্পর্কে একটু জানতে চাই। বরিশালের এই গ্রুপটি মূলত শুরু হয়েছিল 2015 সালের 13ই আগস্ট। সেই থেকে পথ চলা শুরু হয়েছে, কখনো আমাদের আসলে পিছনে ফিরে তাকাতে হয়নি। খুব দ্রুতই ইতিমধ্যেই 63,000 সদস্য অন্তর্ভুক্ত হয়েছে এর মধ্যে।
এবং শুধু বরিশালেরই না, বরিশালের বাইরে থেকেও অনেক মানুষ যুক্ত হচ্ছেন, অনেক জেলা প্রশাসক মহোদয়রা যুক্ত হয়েছেন এখানে, মন্ত্রী পরিষদ সচিব মহোদয় থেকে অনেকেই যুক্ত আছেন, A2I যুক্ত আছেন, তারা দেখছেন, অবজার্ভ করছেন, তারা মতামত দিচ্ছেন। এবং মজার ব্যাপার হচ্ছে UN থেকে একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই বরিশালে এসে এই গ্রুপ এবং গ্রুপে যারা কাজ করছে সদস্য, সিটিজেন জার্নালিস্ট, তাদের সাথে মতবিনিময় সভা করেছেন এবং তারা বলেছেন যে এই বিষয়টিকে তারা অন্যান্য দেশেও কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সে নিয়ে কাজ করবে। সো এই জন্যে আমরা গর্বিত এবং আমরা মনে করি বরিশালের বিষয়ে একটি কথা প্রচলিত ছিল, ধান নদী খাল এই তিনে বরিশাল, আমরা এখন বলছি ধান নদী খাল এই নিয়ে ডিজিটাল বরিশাল। আমরা একটু বাঁধনের কাছে শুনতে চাই। বাঁধন, আমরা জানি যে যে কোনো উদ্যোগ, যে কোনো মানে এই ধরনের কাজ আমরা বলি ইগনাইট, মানে একেবারে আগুনটা জ্বালিয়ে দেওয়া, সেটার অন্যতম একটা উদাহরণ থাকে যখন এটাকে একটা স্বীকৃতি পাওয়া যায়। আপনাদের এটা যে এত জায়গায় ছড়িয়ে গেল, তার পেছনে কি স্বীকৃতিটা অনেকখানি বড় কাজ করেছে? আসলে একটা কাজের পেছনে স্বীকৃতি বা অনুপ্রেরণা, আমরা স্বীকৃতির চেয়ে সবার আগে ধরবো অনুপ্রেরণাকে। অনুপ্রেরণা যদি না থাকে কোনো কাজের, আমরা স্বীকৃতি আশা করতে পারি না। তাহলে আমরা যে অনুপ্রেরণাটা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম যে যুদ্ধে, জাগরণের যুদ্ধে, সেই যুদ্ধে আমরা জয়ী, কারণ আমাদের অনুপ্রেরণায় যে দিয়েছেন, যিনি দিয়েছেন, যারা দিয়েছেন তারা সফল, আমরা তাদের কাছ থেকে গ্রহণ করতে পেরেছি, এই জন্য আমরা সফল। এবং সারা বাংলাদেশ আমাদের স্বীকৃতি দিয়েছে, আমাদের এই অনুপ্রেরণাকে, এই আগুনটিকে জ্বালিয়ে রাখতে চারপাশ থেকে হাত দিয়ে সহযোগিতা করেছে। এই জন্য আমাদের স্বীকৃতিটাকে অবশ্যই আমরাও স্বীকার করি। স্বীকৃতি আর অনুপ্রেরণা একটা আগুনকে স্ফুলিঙ্গ থেকে একদম আগ্নেয়গিরিতে রূপান্তরিত করতে পারে। তার পরবর্তী কিছু পদক্ষেপ আছে কিনা এই সিটিজেন জার্নালিস্টের গ্রুপ থেকে কে বলবেন? তার পরবর্তী পদক্ষেপ কি করবেন আপনারা? ধন্যবাদ। আমরা চেষ্টা করছি যে আমাদের সিটিজেন জার্নালিস্টদের সহযোগিতা আমরা বরিশাল সমস্যা এবং সম্ভাবনা গ্রুপের মাধ্যমে আমরা বরিশাল অন্যতম একটি খাল, জেল খাল উদ্ধার করে ফেলেছি। আমাদের পরবর্তীতে একটি কার্যক্রম রয়েছে। আপনারা জানেন যে বরিশালের দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হসপিটাল রয়েছে শেরেবাংলা মেডিকেল কলেজ। সেখানে এত বড় হসপিটাল প্রশাসনে চালাতে গিয়ে অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হয়। কিছু কার্যক্রম রয়েছে যেগুলো আসলে তারা মেনটেন করতে পারছে না। এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটা গণজাগরণ আরও একটা সৃষ্টি করতে চাই যে এই বরিশালের দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মেডিকেলটাকে আমরা একটি সুস্বাস্থ্য, সকল মানুষ যাতে, দরিদ্র মানুষ এবং দক্ষিণ অঞ্চলে সকল মানুষ যেন সেই সেবাটা পায়, সেই লক্ষ্যে আমরা এই বরিশাল সমস্যা সম্ভাবনা গ্রুপ এবং সিটিজেন জার্নালিস্টরা বড় একটা পদক্ষেপ নেব বলে আশা করছি। অসাধারণ। আমাদের আজকের এই অনুষ্ঠানের যিনি অতিথি আছেন আবুল কালাম আজাদ, তিনি বলছিলেন যে সিরিজ অফ উদ্ভাবন, এখানে একটা উদ্ভাবন, তারপরে উদ্ভাবন, আরো উদ্ভাবন, অনেক উদ্ভাবন, এবং এটার সঙ্গে এগিয়ে চলা, আরো এগিয়ে চলা। জেলখালের পরে মেডিকেল কলেজ, আর তার পাশাপাশি সিটিজেন জার্নালিস্টদের গ্রুপ বসে তারা এখন গোটা বিশ্বকে বরিশালের উদাহরণটা দেখাতে চাচ্ছেন এবং তার পাশাপাশি অন্যভাবে বাংলাদেশকে দেখবে গোটা বিশ্ব। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে এসে আরো বাংলাদেশ, অন্য বাংলাদেশের গল্প শুনব। বিদেশ যাত্রায় শনির প্রভাব, নীলা পাথর লাগবে। বাইগনা পাথরে বিদেশ ভাগ্য, বিশ্বস্ত লোক লাগে। বিশ্বস্ত ধুইয়া কি পানি খাইবে মিয়া? টাকা 5 লাখ, সময় 6 মাস, ডাইরেক্ট ভিসা। শাহিন ভাই, হ্যাঁ কোন দেশে? এখনো ঠিক হয় নাই। জমি বেচতে পারলে। লটারিতে নাম উঠছে নাকি? লটারি? হ্যাঁ, আরে ইন্টারনেটে আবেদন করবেন, লটারিতে নাম উঠলে মালয়েশিয়া যাইতে 28,200 টাকা। কও কি? এভাবেই দুর্দান্ত গতিতে চলছে ডিজিটাল বাংলাদেশ করার কাজ। বৈধভাবে বিদেশ যাওয়ার জন্য রেজিস্ট্রেশন, ঋণ পাওয়ার প্রক্রিয়া, প্রশিক্ষণ সহ বিভিন্ন ধরনের সেবা সহজেই পেতে সরকার আপনার বাড়ির কাছে প্রতিটি ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে স্থাপন করেছে তথ্য ও সেবা কেন্দ্র। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। ধন্যবাদ আমাকে না, ধন্যবাদ দেন ডিজিটাল বাংলাদেশ। শুরু হয়ে গেছে ডিজিটাল বিপ্লব, জনগণের দোরগোড়ায় সেবা। কফি খাবি? ব্রাজিল স্পেশাল, লেবুর শরবত। রাফি, কাম হিয়ার। এই যে তোমার আমেরিকার আঙ্কেল।
হ্যালো 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 বুঝলি এই বয়সে যে ইন্টেলিজেন্ট হয়েছে না বাবা আঙ্কেলকে বলে দাও তো আমেরিকার ক্যাপিটাল সিটির নাম কি ওয়াশিংটন ডিসি টোটাল স্টেটস 50 বাহ চমৎকার, তাহলে তো বাংলাদেশের জেলা কয়টা সেটাও নিশ্চয়ই জানো। বলো আরে ওদের কি দোষ, বিদেশে তো সব ইনফরমেশন ওয়ান ক্লিকে। বন্ধু এখানেও সেই ওয়ান ক্লিক, দাঁড়া দেখাচ্ছি। ব্যাস পুরো বাংলাদেশ তোর চোখের সামনে। কিন্তু ওদের ওয়েবসাইট তো আরো অনেক ডিটেইল, অ্যাটলিস্ট 10-15 হাজার অফিস তো কানেক্টেড হবেই। আর আমাদের 25,000 ওয়ার্ল্ডস লার্জেস্ট পোর্টাল। লার্জেস্ট পোর্টাল দেখ, এভাবেই দুর্দান্ত গতিতে চলছে ডিজিটাল বাংলাদেশ করার কাজ। আর এ লক্ষ্যে গড়ে উঠেছে ন্যাশনাল পোর্টাল, পৃথিবীর সর্ববৃহৎ পাবলিক পোর্টাল। বিরিশি সুন্দর না? শুরু হয়ে গেছে ডিজিটাল বিপ্লব, জনগণের দোরগোড়ায় সেবা। উদ্ভাবকের দেশে প্রথা ভেঙে মানুষের পাশে আমরা এই পর্যায়ের শেষ পর্বে আছি বরিশালে কীর্তনখোলা নদীর উপরে, এবং আমরা বলছিলাম জেলখালের কথা এবং জেলখালের আদলে লৌহজন নদী, টাঙ্গাইলের লৌহজন নদী কিভাবে আবার নতুন করে পানি পাওয়ার জন্য সেখানে জল খেলবে সেই উৎসাহ পেল, সেটা নিয়েও আমরা কথা শুনবো। আর এখানে যারা সিটিজেন জার্নালিস্ট, যারা বাংলাদেশ আমরা বলছি, তারা অন্য বাংলাদেশের কথা বলছেন। সেই অন্য বাংলাদেশ এই বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে আমরা একটু আবারও স্যার একটু শুনতে চাই। এসডিজি এবং এরা এখন একটার পর একটা করেই যাচ্ছে, একটার পর একটা নতুন চাহিদা তৈরি হচ্ছে। আমরা কি তৈরি? আমরা বলেছি যে বাংলাদেশে কি শুধু বরিশালেই খাল আছে? তো এইটার একটা আমি বলবো অগ্নিস্ফুলিঙ্গ। এটি বরিশাল তখন শনাক্ত করেছে আমাদের আরো 22টি খাল আছে এই বরিশাল শহরেই, যেটি খনন করা দরকার। সারা বাংলাদেশ তখন ভেবেছে, যেভাবে টাঙ্গাইল ভেবেছে, পাবনা ভেবেছে, বগুড়া ভেবেছে, রংপুর ভেবেছে, সারা দেশ। তো এইটি শুধুমাত্র খাল নয়, খালে প্রথম শুরু বরিশাল থেকে, এরপরে কি দাঁড়ালো আমরা অনেকগুলো চিত্র এখানে পেয়েছি। এটা মেডিকেল কলেজে চলে গেল, মেডিকেল কলেজের বরিশালেই মেডিকেল কলেজের টয়লেটের প্রবলেম, যেই সমস্যাটা তারা ফেসবুক দিয়ে এরকমভাবে কৃষি ক্ষেত্র বলেন, এটা আপনার সমাজসেবার ক্ষেত্র বলেন, এটা জনসেবার কথা বলেন, রাস্তা মেরামতের কথা বলেন, সকল দিকে চলে গেছে। তো তার মানে হচ্ছে কি, যে কাজটা শুরু করেছিলাম উদ্ভাবন দিয়ে, আমরা বলেছিলাম টাইম, কস্ট অ্যান্ড ভিজিট, যাতে করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া যায়। কিন্তু তার সঙ্গে জোড়া হয়ে গেল কি, এই জিনিসগুলো হয়তো যখন আমরা যাত্রা শুরু করেছিলাম তখন আমরা ভাবিনি হয়তো যে এত মানে বহুমুখী কাজের সম্প্রসারণ এখানে ঘটে যাবে, এবং এটাই ঘটেছে। এবং আমি মনে করি যে এই ঘটার ফলে কি হচ্ছে, যে পুরো দেশ সম্পৃক্ত হয়ে যাচ্ছে। তো এইটি দিয়ে আমি মনে করি যে বহুমুখী কাজের দিকে আমরা চলে গেছি, এবং এটাকে যাতে করে জনগণকে সঙ্গে সম্পৃক্ত করে ধরে রাখা যায় তার মতো একটা সুযোগ পেয়েছি আমরা। আমরা একটু টাঙ্গাইলের গল্পটি আর একটু শুনতে চাই। লম্বা 76 কিলোমিটার দীর্ঘ নদী খননের কাজ নিয়েছেন, এটা অনেক একটা সাহসের ব্যাপার। এবং আমরা জেলখালের ব্যাপারে দেখেছি একটি পয়সা খরচ হয়নি, একেবারে শুধুমাত্র জনগণের অংশগ্রহণ। আপনারও মানে উদ্যোগটি কি এরকম কিনা? সরাসরি বরিশালের মডেলটা নেইনি, বরিশালে যে ফেসবুক ব্যবহার করে জনমত গঠন এবং জনগণের কাছে যাওয়া, এটি আমি আমার উদাহরণ হিসেবে নিয়েছি। আর টাঙ্গাইলকে বলা হয় ঐতিহ্যবাহী টাঙ্গাইল, শিক্ষা নগরী, সাংস্কৃতিক নগরী, যা আমাদেরকে সরকারি দপ্তরে এই ফেসবুক ব্যবহার করে জনমত গঠন, এবং স্যার আমাকে সবসময় বলতেন যে জনগণকে ধারণা দিতে হবে প্রশাসন জনগণের সাথে আছে। এই কাজটি করার সাহস পেয়েছি আমরা, এবং বরিশালের আইডিয়া তো পেয়েছি। আর যে বিষয়টা আমরা করেছি, এখানে আসলে আমাদের তেমন কোনো খরচ আর্থিক সংশ্লেষ ছিল না। আমরা ফেসবুকের মাধ্যমে মোটামুটি জনমত গঠনটা করেছি, সিটিজেন জার্নালিস্ট গ্রুপ করে গঠন হয়েছে, এবং কিছু খরচ হয়েছে সেটি খুবই সামান্য। লিফলেট করেছিলাম, তারপরে আমি নিজে মাননীয় সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, দলমত নির্বিশেষে, সাংবাদিকবৃন্দ, বেলা, তারপর যত সংগঠন আছে, রাস্তায় মানববন্ধন করেছি, লোকাল চ্যানেলে দিয়েছি, লোকাল পত্রিকা দিয়েছি। তো সব কিছু মিলিয়ে টাঙ্গাইলের মানুষ ভেবেছেন যে জেলা প্রশাসক যে উদ্যোগটি নিয়েছেন এটি সম্ভব এবং একসাথে কাজ করব। এরই ধারাবাহিকতায় আমরা ওই লৌহজং নদী উদ্ধারে নামি। এক্ষেত্রে আমি আর একটু উল্লেখ করি, বরিশালের জেলা প্রশাসককে ধন্যবাদ। এখান থেকে মানিক মাহমুদ ভাইয়ের পরামর্শে, এবং আমাদের মুখ্য সমন্বয়ক স্যার জানেন বিষয়ে সার্বক্ষণিক মনিটরিং করছেন,
2টি বাস ভরে এখান থেকে সিটিএন জার্নালিস্ট গ্রুপ বরিশালে গিয়েছেন। তারা মাটি নিজে কেটেছেন, নিজেরা মিছিল করেছেন, সচেতনতা বৃদ্ধি কাজ করেছেন। মানে এই যে জনসংযোগটা এবং সমন্বিত প্রয়াস, হাত বাড়িয়ে দাও, মানে এটি এক একটা জেলা যে আলাদা, যে আমি বরিশালের কাজটা করলাম, আমি সিরাজগঞ্জে যাব না, আমি টাঙ্গাইলে যাব না, এমন নয় না। এই জিনিসটি আমার চাকরি জীবন প্রায় 24 বছর এই ধরনের চিন্তা আসলে আগে করার সাহস পাইনি। বর্তমান সরকারের আমলে যেটি সাহস হয়েছে একমাত্র আমাদের A2A যে স্যাররা রয়েছেন এবং আমার আবুল কালাম আজাদ স্যার রয়েছেন, এই স্যাররাই বলতে থাকেন যে ওই একটা কথা মনে পড়ে, সবসময় বলে থাকেন যে ভুল করার সাহস থাকতে হবে। আগে আমরা ফেসবুক ব্যবহার করতে অনেকটা শেকি ছিলাম, এখন আর ওটা লাগে না, কারণ আমরা দেখছি যে সাথে সাথে আমাদের মন্ত্রীপরিষদ সচিব স্যার কমেন্ট লেখেন যে তাড়াতাড়ি সমাধান দেখতে চাই। আমরা এবার একটু বরিশালে যাই, মানে এই যে ব্র্যান্ডিং এর কথা শব্দটি একটু উনি বলেছেন, এখন কি বরিশালকে আমরা একটু অন্যভাবে ব্র্যান্ডিং করবো? ওখানে কিন্তু দীপু বলছিলেন ধাননদী খাল, এই তিনের ডিজিটাল বরিশাল, এখন অন্যভাবে আমরা বরিশালকে কিভাবে ব্র্যান্ডিং করব? বরিশালে যে গণজাগরণ এবং ডিজিটাল গণজাগরণ, এটা আসলেই অভিভূত হওয়ার মতো বিষয়। এবং এখানে বরিশাল সমস্যার সম্ভাবনা ফেসবুক গ্রুপের আদলে বাংলাদেশে বেশ কয়েকটি জেলা, 20টির মতো জেলাতে এই ধরনের গ্রুপ তৈরি করা হয়েছে এবং তারাও জনসেবা দিচ্ছে। অর্থাৎ জনগণ এই প্রক্রিয়াটাকে গ্রহণ করছে এবং সত্যিকার অর্থে তারা সেবা গ্রহণ এবং প্রদানের একটা মাধ্যম হিসেবে গ্রহণ করছে। এবং বরিশালে আমরা এই প্রক্রিয়াটা দিয়ে খাল উদ্ধার সহ আরও কিছু জনকল্যাণধর্মী কাজ, যেমন শীতবস্ত্র বিতরণ, রাস্তা পরিষ্কার করা, দুঃখীজনকে সাহায্য করা, এই ধরনের কাজে আমরা তাদেরকে সম্পৃক্ত পাচ্ছি। মানে এই ধরনের কাজ তো জেলা প্রশাসক হিসেবে এটাই আপনার প্রথম, এর আগে তো আপনি অন্য জেলায় ছিলেন বা সরকারি কর্মকর্তা হিসেবে আপনি দীর্ঘদিন কাজ করছেন। হ্যাঁ, এরকম তো কিছু, মানে এই যে ভুল করার সাহসটা তো আর অবশ্যই কোনো প্রজেক্টে কখনো ছিল না। প্রথমত আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, এটি হলো জয় বাংলা, যেমন জাতিকে এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল, স্বাধীনতা এসেছে। ডিজিটাল বাংলাদেশের কর্মসূচি আমাদেরকে অর্থনৈতিকভাবে অন্য অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার একটি প্রত্যয়। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে A2I যেভাবে আমাদেরকে নার্সিং করছে, নানাভাবে অনুপ্রাণিত করছে, তখন আমরা সাহস সঞ্চার করেছি যে আমরা ফেসবুকের আইডি ব্যবহার করতে পারি, আইডি থেকে গ্রুপ থেকে পেজ দিয়ে মানুষের সাথে মিশে গিয়েছি। আর আমরা স্বাধীন দেশে বিশ্বাস করি। ফেসবুকের আইডি বা ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করছেন তাই কি, নাকি আউট অফ দ্য বক্স আপনারা অনেক সিদ্ধান্ত নিতে পারেন? আমরা জানি যে প্রথা ভেঙে মানুষের পাশে সরকারি কর্মকর্তারা নিশ্চয়ই একটা রেগুলেশনের মধ্যে থাকেন, তারা কি করবেন, কতটুকু যেতে পারবেন না, সেটার মধ্যে এক ধরনের শেকি ব্যাপার থাকে। অনেকে অনেক কিছু, অনেক ভালো কাজ করতেও চায় না, তো সেই জায়গাটায় এখানে এই জায়গায় একটা বড় ধরনের পরিবর্তন ঘটে গিয়েছে। এখন আমাদের প্রশিক্ষণ প্রসেস, সরকারের নির্দেশনা, অনুশাসন সবকিছুর মূলে কিন্তু বলা হয় আমাদের মূল লক্ষ্য জনগণের সেবা করা। এবং আমরা সিভিল সার্ভেন্ট, যারা স্বাধীন বাংলাদেশের সিভিল সার্ভেন্ট, আমাদের কাজই হলো জনগণের অফুরন্ত শক্তিকে জাগিয়ে তোলা। সে কারণে জনপ্রশাসন এখন শাসক নয়, সেবা প্রদান করে। যে কারণে জনগণের, মানুষের যে সুপ্ত ক্ষমতা এবং সম্ভাবনা, সেটা জাগিয়ে তুলতে হলে মানুষের সাথে মিশতে হবে। এবং মিশার ডিভাইস হিসেবে আমরা এই তথ্য প্রযুক্তিকে ব্যবহার করেছি এবং এটা করতে পেরেছি ডিজিটাল বাংলাদেশ। স্যার, আমি একটু নীতি নির্ধারণী পর্যায়ে একটা ছোট্ট জিনিস জানতে চাই, যে আমরা মনে করি যে সরকারি কর্মকর্তাদের কাজ করার একটা সীমারেখা থাকে এবং সেটার মধ্যে আমরা জানি যে স্বাধীনতার পরবর্তী সময় ধরে কেউ হয়তো খুব শতপ্রণোদিত হয়ে এগিয়ে এসছেন, কাজ করেছেন, আবার না করলেও তেমন কিছুই যায় আসে না। কিন্তু এখন যেটা করলেন যে ডিজিটাল বা A2I এর যে ট্রেনিং ইত্যাদি, সেটা তো সবার জন্য এখনো সক্ষম হয়নি। এটা কি কোনো নিয়মের মধ্যে আপনারা আনবেন যে সরকারি কর্মকর্তারা কি করবেন না সেটা আরেকবার একটু রিভাইজ করবেন? এটা আমরা বলি যে সরকারি কর্মচারীরা যে মানে একটা বক্সের মধ্যে থাকে, এরা ঘেরার মধ্যে থাকে, সরকারি কর্মচারী সেই ঘেরাটাকে ভেঙে ফেলেছে। এবং ধরেন যে যেটি মাহবুব বলল যে আমরা উৎসাহ দিয়েছি, ভুল করার সুযোগ দিয়েছি। কোনো সময় বলা হতো যে ভুল করলেই তার পানিশমেন্ট হবে, কিন্তু এখন আমরা বলেছি যে চেষ্টা করে ভালো কিভাবে করা যায়। এবং আমরা বলি যে মাননীয় প্রধানমন্ত্রীর 10টা উদ্যোগকে আমরা হাতে নিয়েছি, কিন্তু মূল উদ্যোগ হচ্ছে একটা ডিজিটাল। এই ডিজিটাল বাংলাদেশের উদ্যোগটা, বাদ বাকি 10টা উদ্যোগ, নারীর ক্ষমতায়ন বলেন, কমিউনিটি ক্লিনিক বলেন, অথবা ঘরে ঘরে বিদ্যুতের কথা বলেন, আশ্রয়নের কথা বলেন, বিনিয়োগের কথা বলেন, এই সবগুলোকে কিন্তু চালাচ্ছে হচ্ছে ডিজিটাল বাংলাদেশের সেই স্বপ্নটি। এবং এইটা দিয়ে কিন্তু এই যে ধরুন যে এখানে কি হলো, জনগণকে সম্পৃক্ত করে জনগণের সমস্যা সমাধান করা হলো এবং একটা ব্রিজ জনগণ এবং সরকারি কর্মচারী
জনপ্রতিনিধির সাপোর্ট নিয়ে, পলিসি মেকারদের সিদ্ধান্ত নিয়ে, রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে এই কাজটি করা। তো ফেসবুক ওপেন যখন করে দিয়েছি তখন কিন্তু কোনো নীতিমালা দিইনি। এই 1-2 বছর ব্যবহার হয়েছে, এখন একটা নীতিমালা করেছি আমরা। নীতিমালা দিয়ে একটু গাইড করা। তো এভাবে আমরা মনে করছি যে আগে আমরা ওপেন করে দিব, তারপরে এটা কোথায় যায় সেটা দেখে কিভাবে এটা জনগণের উপকারে বেশি লাগানো যায় সেভাবে নীতিমালা প্রণয়ন হবে। অসাধারণ। আমি একটু মানিক মাহমুদ আপনার কাছে একটু জানতে চাই, যে ভুল করার সাহসের কথা বলেছেন আপনি, তো যে উস্কানিদাতা অথবা সহযোগী, এবং এই যে ভুল করে করে মানে আপনাদের সামনে অনেক সময় ভুল করতেন ওনারা, আপনারা সহযোগী হিসেবে এটা কেমন এনজয় করতেন? ভুল করার সাহস দেওয়াটা কেমন এনজয় করেন? দেখেন, ওই গোড়ার দিকে যখন উদ্ভাবনের আলাপগুলো যখন হয় তখন কিন্তু বেশিরভাগ সরকারি কর্মকর্তা কিন্তু ওই প্রশ্নটাই আগে করতো, যেটা তো আইনে নাই, নিয়মে নাই। তা আমরা বলতাম যে সরকার তো বলছে ইনোভেশন করতে গেলে ভুল হবে, তো করেন, অসুবিধা কী। কিন্তু সবাই সতর্ক ছিল। কিন্তু এখন কিন্তু এই 2 বছরে কিন্তু চিত্রটা পাল্টে গেছে। এখানে যেমন মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, মুখ্য সমন্বয়ক, আরও অন্যান্য বড় বড় সচিবরা কিন্তু এখন তাদের যে সকল কর্মকর্তা উদ্ভাবন করে তারা কিন্তু উল্টো বলতে শুরু করেছে, আপনি এত উদ্ভাবন করছেন নিশ্চয়ই ভুল হচ্ছে, তো ভুলের এক্সাম্পল কই, ভুলটা দেখতে চাই। সেগুলো কিন্তু বের হচ্ছে। যদি আপনি ছোট করে খেয়াল করে দেখেন, বরিশালের জেলা প্রশাসক মহোদয় যে এই যে ফেসবুকে যে প্রবলেমগুলো যায়, উনি ছোট্ট একটা কাজ করেন, এটাই কিন্তু অনেকে কীভাবে বুঝতে পারেন। উনি কিন্তু একটা চিঠি যখন দেন একটা অন্য অফিসে, ফেসবুকের যে পোস্ট আসে সেইটা স্ক্রিনশট নিয়ে ওই চিঠিতে বসিয়ে দেয়। আমাকে বহুজন বলছে এটা কোনো নিয়মে নাই, এটা একজন জেলা প্রশাসক এটা করতে পারে না। তো এটা যখন অন্যদেরকে বলতাম তো বলতো এটা যে দেওয়া যাবে না, এটা কোথায় লেখা আছে। ফলে একজন কিন্তু আরেকজনের সাথে এখন চ্যালেঞ্জ করছে, ফলে জিনিসটা কিন্তু ভাঙছে। অনেক ধন্যবাদ মোহাম্মদ আবুল কালাম আজাদ, ধন্যবাদ মোহাম্মদ ডক্টর গাজী মোহাম্মদ সাইফুজ্জামান মাহবুব হোসেন। আমরা নিশ্চয়ই হয়তো টাঙ্গাইলে যাব, টাঙ্গাইলের ওই নদীর উপরে, আমরা লৌহজং নদীর উপরে আবারও হয়তো এরকম একটি আয়োজনের আকাঙ্ক্ষা রইল। মানিক মাহবুব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আগামীর বাংলাদেশের কথা বলছি, ভুল করার সাহস, এই ভুল করার সাহসের জন্য তো তৈরি আমরা, তাই তো? প্রশ্ন করতে চেয়েছিলেন, আমরা স্বপ্ন, সম্ভাবনা, ভুল করার সাহস নিয়ে একটা কোনো প্রশ্ন শুনতে চাই। আমরা তরুণরাই করব আগামীর বাংলাদেশ। সবাই বলে আমরা স্বপ্নের জন্য ঘুমোতে পারি না, আর আমরা বলি যে আমরা স্বপ্ন শুধু দেখি না, আমরা স্বপ্ন দেখাইও। স্বপ্ন ঘুমোতে দেয় না, স্বপ্ন শুধু দেখে না, স্বপ্ন দেখায়ও। আসলে এই উদ্ভাবকের দেশে এই উদ্ভাবনটি একটি জার্নি, এবং এই যাত্রার শুরু, যাত্রার মাত্রা, শেষ মাত্রা বোধহয় আকাশ। সেই আকাশ ছোবে বাংলাদেশ, উদ্ভাবকের বাংলাদেশ। সবাই থাকুন আমাদের সঙ্গে।